জুন দ্বিতীয় কন্যার মা হয়েছে 6 মাস। এ নিয়ে 2-4টে কথা এদিক ওদিক থেকে যে শুনতে হয়নি তা নয়, হয়েছে। মেজাজ বিগড়ে দিয়েছিল তুলতুলি। হাসতে হাসতেই ফোনে নাগপুর থেকে বলেছিল, তোমার পেটে দেখছি মেয়ের খনি। যাগ্গে, কি আর করবে, দাদার কপাল। মেয়ের খনি, ইঙ্গিতটা জুনের ভালো লাগেনি। পেট কি আলাদা আলাদা হয়? ওর ছেলে হয়েছে, তার মানে এই নয় অন্যকে অপমান করবে। শাশুড়ি কলেজে সায়েন্স পড়াতেন, তিনি অবশ্য কিছু বলেননি, না বলাটাই তার ধাত। জগৎ সংসারে কোনো বিষয়ে ওনার উৎকণ্ঠা বা উদ্বেগ নেই। লাইব্রেরিতে সারাদিন পড়েন, ওনার ধ্যান জ্ঞান শুধুই কলেজ স্ট্রিট। রূপেশ পড়ায় ভৈরব গাঙ্গুলিতে। বিয়ের পর জুন ওকে হাসতে দেখেনি। বিয়েতে আনহ্যাপি এটা যেমন বোঝা যায়নি, আবার খুশি হয়েছে তাও বলেনি। মায়ের যোগ্য উত্তরাধিকারী বটে। মেয়ের নামকরণের সময় খটকা লেগেছিল জুনের। দায়সারা ভাবে রূপেশ বলেছিল, রাখো যা হোক কিছু একটা, বলেই একটা বই নিয়ে লাইব্রেরিতে চলে গিয়েছিল। এ কেমন ধারার কথা? ছোটটির জন্য তো বাচ্চাদের নামের বই কিনে এনেছিল ধুমধাম করে, তবে এর বেলায় অনীহা কিসের? আজ সকালে কলেজ যাওয়ার আগে জুন বলল, শোনো, তোমাকে দুটি কথা বলবো। রূপেশ হ্যাঁ না কিছুই বলল না, যেন শুনতেই পায়নি। জুন আবার বলল, কি গো, শুনলে? এবারও রূপেশ নিরুত্তর, যেন একখণ্ড পাথর। জুন গলা চড়িয়ে বলল, কি শুনতে পেলে? রূপেশ ফিরেও তাকালো না। হঠাৎ জুনের কি যেন হয়ে গেল। উঠে গিয়ে রূপেশের গালে ঠাস করে একটা চর কষিয়ে বলল, আমার পেটে শুধু মেয়ের খনি, একটা ছেলে দিতে পারলে না, অপদার্থ। চর খেয়ে রূপেশের যেন হুঁশ ফিরল। কিছু একটা বলতে যাবে এমন সময় দরজায় মাকে দেখে ঝড়ের বেগে কলেজের ব্যাগ নিয়ে ছুটে বেরিয়ে গেল। পেছন পেছন গেলেন লাবণ্য দেবী। ঘটনাটি এতই আকস্মিক যে এর ব্যাখ্যা নেই। জুনের হাতে তো নেই। সে মেয়েটিকে কোলে তুলে শুধু চোখের জল ফেলতে লাগলো আর ভাবতে লাগলো, হঠাৎ সে এমন করলো কেন? তার শিক্ষা আভিজাত্যের মাপকাঠি তো এমনটি নয়। তবে কি সে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছিল অনেক দিন, অপমানে, রূপেশের অবহেলায়, তুলতুলিদিদের প্রচ্ছন্ন অনুচিত অভিযোগে? তার আকাশ জুড়ে বুঝি কালো করে মেঘ সাজছে? যে কোনো সময় নামবে মেঘ ভাঙা বৃষ্টি, চারিদিক ছেয়ে যাবে অন্ধকারে, হবে পথঘাট পিছল। সে সারাটা দিন ঘরেই বসে রইল আশঙ্কায়। এলোমেলো সব। মেয়ের দুধের বোতল ধুতে ইচ্ছে করল না একটুও। তার কেবলই মনে হচ্ছিল, এই বুঝি ঝড় উঠল, সব লণ্ডভণ্ড হলো। বিকেলে তার মনে হলো, রাত হয়ে গেছে, সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার রিটায়ার্ড বাবা মা, এমনকি তার কলেজের কলিগরা। ছি ছি, খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ। গায়ে হাত তোলার অধিকার কারও নেই, কারও না। তাকে ক্ষমা চাইতে হবে, নিশ্চিত সে ক্ষমা চাইবে। রূপেশ এলেই সরি বলবে। সে রূপেশের অপেক্ষায় উৎকণ্ঠায় বসে রইল। রূপেশ এলো না। সন্ধ্যায় এলেন লাবণ্য দেবী। বসলেন নিজেই টুল টেনে। এটা তিনি সচরাচর করেন না। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে জুনের। মেয়েটাও কেমন শান্ত আজ, দুটো হাত মুঠো করে ঘুমিয়ে আছে। কথা বললেন লাবণ্য দেবী। বললেন, রূপেশ আজ কলেজে যায়নি এবং সে একটি সিদ্ধান্ত নিয়েছে। তুলতুলির সঙ্গে আমি সকালেই কথা বলেছি। রূপেশ সিদ্ধান্ত নিয়েছে? রূপেশ না লাবণ্য দেবী না তুলতুলি? মনে ভয়ের আন্দোলন জুনের। তারা কিছু একটা করবেন। না, এটা পরিবারের রীতি নয়। জুন মনটাকে শক্ত করল। সে কারো ওপরেই নির্ভরশীল নয়। বিদ্যাসাগরের সে সরকারি অধ্যাপিকা, চাইলেই সে আলাদা থাকতে পারে। জুন মনে মনে আসন্ন আক্রমণের অপেক্ষায় লাবণ্য দেবীর মুখের দিকে তাকিয়ে রইল। এসব পরিবারের সিদ্ধান্ত সংবিধানের পাতায় লেখা এক একটি ধারা, অখণ্ডনীয়, নতুন কিছু নেই। সে রায় যেন দেখতে পেল লাবণ্য দেবীর শক্ত চোয়ালে। লাবণ্য দেবী আবার মুখ খুললেন। অবাক করে দিয়ে আঁচলে চোখ মুছে বললেন, ঠিক এ কারণেই আমায় অপমান করেছিলেন আমার ননদ তুলতুলি হবার পর। সেদিন আমি কিছু বলতে পারিনি ওর বাবাকে। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিতেন, বংশরক্ষার দায় নাকি আমার। আমি যেন সে কথা ভুলে না যাই। কি যে ভয়ে ভয়ে ছিলাম সে কথা বলার নয়।
তারপর রূপেশ এলো। কি যে উদ্বেগে কেটেছিল দিন আমার, কি বলবো তোমায়। তুমি আজ যে প্রশ্নটা করেছো, এটা অনেক আগে সমস্ত মেয়েরই করা উচিত ছিল। আমি পারিনি, হেরে গিয়েছিলাম। আর বলতে পারলেন না লাবণ্য দেবী। আঁচলে মুখ ঢেকে বসে রইলেন। জুন কি ঠিক শুনছে? স্বপ্ন দেখছে না তো? সে উঠে গিয়ে শাশুড়ির হাতখানি নিজের মুঠোয় নিয়ে চুম্বন করল। কখন যেন পায়ে পায়ে মায়ের পাশে এসে দাঁড়িয়েছে রূপেশ।